ওমা মাগো ওমা কে রে? আমি অর্জুন। মা তুমি কি ব্যস্ত আছো? কেন? একটু বাইরে এসো না। কেন যাব? আমি একটা জিনিস নিয়ে এসেছি, তুমি একবার দেখবে এসো। কুন্তি দেবী বলে কিনা, আরে বাবা প্রচুর কাজে এখন ব্যস্ত আছি, আমি এখন যেতে পারবো না। এক কাজ কর, তুই যে জিনিসটা নিয়ে এসেছিস তোরা 5 ভাইয়ে সমান ভাগে ভাগ করে নিয়ে। এই বাবা এই বাবা একটা কথা বল, আজকে যদি তোর বাড়িতে 5টা লোক থাকে, তোর বাবা যদি আমাকে নিমন্ত্রণ করে, আমি যদি 10টা রসগোল্লা নিয়ে যাই, তাহলে কটা করে ভাগে পাবে? হ্যাঁ, 2টো করে। ঠিক বলছিস? ভালো করে বুঝে বল। 2টো করে ভাগে পাবে। তাহলে এতবার ভুলে যাচ্ছিস। 2টো করে ভাগে পাবে। কিন্তু একটা কথা বলুন, দ্রৌপদী কি কোনো রসগোল্লা? তাহলে দ্রৌপদী কাছে 5 ভাই ভাগ করবে কি করে? অর্জুনের এখন মাথায় চিন্তা পড়ে গেছে। চিন্তা করে, এই দাদা, হ্যাঁ তোমায় বলছি, একবার এসো না। না না, মানে এদিকে ধার ঘুরিয়ে লাভ নেই। অর্জুন যুধিষ্ঠিরকে ডেকে, ধর্মরাজ যুধিষ্ঠির, আজকে তারই নাম হয়, যার হয় নীতি স্থির, যার হয় সততা স্থির, তার নাম দেওয়া হয় যুধিষ্ঠির। এখন বড় দাদা যুধিষ্ঠির অর্জুনের কাছে এসেই বলে, কি হয়েছে? বলে দেখ না, আজকে আমার মা বলে কিনা দ্রৌপদীকে 5 ভাই ভাগ করে নিতে, কিন্তু বল দ্রৌপদীকে যদি আজকে ছুরি দিয়ে কাটা যায়, সে কি আর প্রাণে বাঁচবে? হ্যাঁ, মরে যাবে। কিন্তু আজকে যুধিষ্ঠির বলে, কোনো চিন্তা করিস না, আমি যখন তোদের বড় দাদা, আজকে তোরা আমাকে তো মানিস। বলে হ্যাঁ, একটা কথা বলি শোন, আমাদের যে কুলগুরু আছে, গুরুদেবকে ডাকা হোক। গুরুদেব বাড়িতে এলো। এবার গুরুদেব বাড়িতে এসে বিধান তৈরি করছে। মা যেটা বলে সন্তানের জন্য, সেটা ভালোর জন্যই বলে। তাহলে মা যখন বলে দিয়েছে, বিধান তৈরি করে দিয়ে যাচ্ছে, এই দ্রৌপদী 1 বছর করে প্রত্যেকটা ভাইয়ের সঙ্গে থাকবে। ঠিক আছে? এই যে কোথায় ছিলাম? গুরুদেব বলে দিল 1 বছর করে প্রত্যেকটা ভাইয়ের সঙ্গে থাকবে। কিন্তু আরো একটা বিধান তৈরি হলো যে এই 1 বছরের মধ্যে কোনো ভাই যদি দেখে যে দ্রৌপদী আর একটা ভাই একই সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে, এমন দৃশ্য দেখা মাত্রই তার 12 বছর বনবাসী হবে। বোঝা গেল? বোঝাতে পেরেছি? ওমা, যেই মাস 6টা মাস কেটে গেল, 6টা মাস কেটে যাবার পরে হঠাৎ একদিন বাড়িতে মনি ঋষিগণ এসে, এখানে এসো, হ্যাঁ এখানে এসো না, আরে আমি চিনতে পারছি না, একবার এসো না। তুমি অর্জুন তো? তুমি বড় বীর তো? এখন অর্জুন বলে হ্যাঁ আমি তো অর্জুন, আমি তো বড় বীর। মনি ঋষিগণ বলে শুনুন না, আজকে আমার বাড়িতে ডাকাত দলে না, আমার ওই গোয়ালার গরুগুলোকে নিয়ে সব চলে গেছে, তাই তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি। আমার ওই ডাকাত দলেদের সঙ্গে যুদ্ধ করে আমার গোয়ালার গরুগুলোকে সব ফিরিয়ে দিয়েছে। মাগো, অর্জুন তো এবার যুদ্ধ করতে ভালোবাসে। অর্জুন যেই অস্ত্রাগারেতে ঢুকেছে, সবে মাত্র অস্ত্রটা তুলতে যাবে, হঠাৎ করে লক্ষ্য করে গেল বড় দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী একই আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই বিধান কি ছিল? 12 বছর তাকে বনবাসী হতে হবে। তাই অর্জুনের আজকে সেই বনবাসী বেশে বেরিয়ে পড়েছে। বনে বনে ঘুরছে, বনের ফল খাচ্ছে, বনের জল খাচ্ছে। মাগো একটা কথা বলি, বিপদের সময় ভগবানের কাছে ডাকা হয় না আজকে সুখের সময় ভগবানকে ডাকা হয়? সুখের সময় তো বিপদের সময়। আজকে অর্জুনও সেই বিপদে পড়েছে। আজকে অর্জুনও বিপদে পড়ে 12 বছর বনবাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই লতা পাতার মধ্যে কাঁটা ফুটছে, পিঠে শুয়ে পড়ে আছে, সর্বদাই শুধু ভগবানকে ডেকে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে
নাকি বলুন তো? হ্যাঁ, রক্ত সেবা চলছে। বাহ বাহ বাহ, কমিটি দাদার কাছে ধন্যবাদ। একদিকে চলছে সেবা, একদিকে চলছে কি হরিনাম, তাই না? দুটো কাজ একদিকে হচ্ছে, একদিকে ভক্ত সেবা, একদিকে হরিনাম। সেবা করলে কি হবে, মা পেট ভরবে, কিন্তু হরিনাম শুনলে কি হবে, মন ভরবে। কমিটির দাদারা তো দুটোই ভরিয়ে দেবে। এই নামে বুকে ভরে যায়, অভাবে যায়, সবার জায়গায় মহাসুখে। নামে বুকে ভরে যায়, অভাবে যায়, সবার জায়গায় মহাসুখে। বুকে ভরে যায়, অভাবে যায়, সবার জায়গায় মহাসুখে। সব জায়গায় বাবা সুখে। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলো হরিবল হরিবল, কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। ওটা একটা রাস্তা তো নাকি? এই যে ওটা যে পেছন দিয়ে গেছে রাস্তা তো, মানে অর্জুন কি করেছে, 10 বছর বনে বনে ঘুরে ঘুরে তার 10 বছর চলে গেছে। এখন অর্জুনের জীবন থেকে যখন 10টা বছর চলে গেছে, হঠাৎ করে নিজের রাজ্য পরিত্যাগ করে অন্য একটা রাজ্যের মধ্যে ঢুকেছে। সে রাজ্যেতে ঢুকতে একটা পরিষ্কার রাস্তা দেখতে পেয়ে এখন রাস্তার মধ্যে মাসে শুয়ে পড়েছে। কারণটা কি? মনে মনে চিন্তা করছে যে বনের মধ্যে ফল খেলাম, বনের জল খেলাম, লতা পাতার মধ্যে শুয়েছি, ঘুমিয়েছি, কত কাঁটা পিঠে ফুটে গেছে। তাহলে আজকে যখন একটা রাস্তা দেখতে পেয়েছি, এই রাস্তার মধ্যে পড়ে আমি একটু শুয়ে পড়ি। তাই অর্জুন রাস্তাতে মা লম্বা হয়ে শুয়ে পড়ে সেখানেও আজকে ভগবানকে ডেকে যাচ্ছে। কৃষ্ণ বলে বাহু তুলে, ওই সবাই তুলেছে বাহু, ওই মায়েরা যে বসে আছে তুলতে হবে তো, এটা সবাই মিলে। একটা কথা বলি মা, অ্যান্টেনা যদি তুলতে পারেন তবেই তো আপনার সাদা কালো টিভিতে ছবি আসবে, না হলে শুধু ঝিরঝির করবে, ছবি আর দেখা যাবে না। অ্যান্টেনা স্বরূপ যদি দুটি বাহু বলতে পারেন তবেই তো আপনার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের ভক্তি আসবে, না হলে শুধু কাকাতুয়ার ভাষা বলবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে হরি নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, বাহু তুলে নাচরে মন হরি বলে। তুমি জানা যাবে কৃষ্ণ প্রেম জানাবে, তুমি জানা
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। শুয়ে আছে ওখানে, আর ওই দিকে শুয়ে আছে না, মানে অর্জুন যখন রাস্তার মধ্যে শুয়েছিল তো, এখন ওই রাস্তা দিয়ে আসছিল একটা ছেলে, ছেলেটা যখন এসে দূর থেকে লক্ষ্য, মরে গেছে নাকি বলো তো? আর ওই যে শুয়ে পড়ে আছে মরে গেছে নাকি? হাত নড়ছে না, পা নড়ছে না, এইভাবে টান টান হয়ে শুয়ে পড়ে আছে। মানে অর্জুনের জীবন থেকে তো 10 বছর চলে গেছে, এখন 10 বছর বনে বনে ঘুরেছে, বড় ক্লান্ত শরীর। যেই মা পরিষ্কার একটা রাস্তার মধ্যে শুয়েছে, হঠাৎ করে এত ঘুমিয়ে পড়েছে তার আর কোনো হুঁশই নেই। এখন ছেলেটা দূর থেকে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখে একবার ডাকতে হবে, এইভাবে যদি রাস্তা ঘাট করে শুয়ে থাকে আমি আজকে যাবো কি করে? তাই ছেলেটা কি করেছে, অর্জুনকে আজকে কাছে গিয়ে ডাকছে, ওঠো ওঠো ওঠো। আচ্ছা মা, কাঁচা ঘুম ভেঙে গেলে কেমন লাগে মা? ভালো লাগে তো? মনে হয় হাতের কাছে যেটা থাকে সেটা ছুঁড়ে মেরে দিই মা। এই জন্য মা হরি বছরে যারা যারা ঘুমায় আমি তাদেরকে ডাকি না। কারণটা কি? হয়তো তাদের গদ্দি বিছানায় শুয়ে ঘুম হয় না, বলো, সেরা চটের মধ্যে বসে, সেই জন্য শান্তি পায়, ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমাচ্ছে ঘুমা। এখন ছেলেটা যে অর্জুনের কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, হঠাৎ করে অর্জুন না বলি, তোমার সাহস তো কম না? হ্যাঁ, তোমার একটু ভয় করছে না? আজকে এইভাবে আমি রাস্তায় শুয়ে পড়েছি, তুমি আমাকে ডাকলে কেন? ছেলেটা বলে, ওরে বাবা, কে রে? আগে কোনোদিন আমাদের এই রাজ্যের মধ্যে দেখলাম না, আর আজকে আমাদের এই রাজ্যের মধ্যে ঢুকে এইভাবে আমার বলছে, তোমার নামটা কি? অর্জুন বলে, একটা বাচ্চা ছেলেকে আমার নাম বলতে হবে? সারা বিশ্বের মানুষ আমার পরিচয় জানে, আর একটা বাচ্চা যদি আমার নামটা না বলি তুই করবিটা কি? ছেলেটা বলে, এই মুহূর্তে তোমায় আমাদের এই রাজ্য থেকে বের করে দেবো। আগো যেই বলেছে বের করে দেব, অর্জুন এবার চিন্তা করছে যে আজকে আমি হলাম বড় বীর, আজকে আমি বড় যোদ্ধা, আমার বাণীতে ভীষ্ম হয়ে গেছে সরসজ্জা, আর একটা বাচ্চা ছেলে বলে কিনা আমাকে ঘাট ধরে বের করে দেবে। একটা আমার কথাই আছে না, যে সময় যখন খারাপ হয় চামচিকেতেও লাথি মারে। আমি তোমার জীবনে দেখতে পাই হরি হরি, এত দেখার সব যে চামচিকে কি করে লাথি মারে একবার দেখবো। যাই হোক, অর্জুন চিন্তা করছে আজকে আমার সময় খারাপ, 12 বছর বনবাসী হয়েছে, সবে আমার জীবন থেকে 10 বছর গেছে, বাকি আছে 2 বছর। 2 বছর চলে যাক, তারপরে আমি মজা দেখাবো। কিন্তু আজকে মাগো, তুই আমাকে ঘাট করে বের করবি, বলছে আমাকে টেনে তুলতে পারবি? এখন যেই বলেছে টেনে তুলতে পারবি, ছেলেটা বলে হ্যাঁ পারবো। ছেলেটা বলে, টেনে তুললে কি আমাকে? ছেলেটা মা অর্জুনের হাতটাকে ধরেছে, অর্জুনের হাতটাকে ধরে এবার টানাটানি করছে, ওঠো ওঠো ওঠো। যেই মা টানাটানি করেছে, ছেলেটার মাথায় ছিল একটা রাজমুটুক, মুটুকটা মা মাটিতে এখন খুলে পড়ে। ছেলেটার মাথায় যে চুলগুলো ছিল সব মা পিঠের দিকে ছড়িয়ে পড়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা ছেলে হবে না মেয়ে হবে? হ্যাঁ, ছেলে মেয়ে, ঠিক বলছি? বুঝতে পেরে গেছি? মেয়ে হবে বল না ছেলে হবে? ছেলে। অনেকে বলছে ছেলে, অনেকে বলছে মেয়ে। কারণটা কি মা? কলিযুগে এখন ছেলে মেয়ে বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়। হরি বল হরি বল। যাই হোক মা, কারণটা বলছি না।
কিন্তু অর্জুন এতক্ষণে দেখছিল একটা সুন্দর ছেলে, কিন্তু পরক্ষণে অর্জুন দেখতে পাচ্ছে একটা অপরূপা সুন্দরী মেয়ে। অর্জুন ওই মেয়েটাকে দেখে আজকে প্রেমে পড়ে গেছে। মনে মনে চিন্তা করছে, এই গভীর জঙ্গলের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না, আর একটা এত সুন্দর মেয়ে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে। অর্জুন আজকে কি করেছে, এবার মেয়েটা ছেলে এই অর্জুনের হাত ধরেছিল, অর্জুন এবার মেয়েটার হাতটাকে চেপে ধরে, মেয়েটার হাতটাকে চেপে ধরে আজকে অর্জুন মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্জুনের ভেতর থেকে শুধু একটাই প্রশ্ন জাগছে, কে তুমি? কে তুমি? কে তুমি তন্দ্রাহরণে? কে তুমি তন্দ্রাহরণে? শিবের শিবানে, শিবের শিবানে, শিবের শিবানে, শিবের শিবানে আমার স্বপ্ন মেয়েটা থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে। তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে। তোমায় দেখে হলো তুমি ছিলে চোখের কোণে।
এই, হাতটা ছেড়ে দাও। আমি একটা মেয়ে হয়ে তুমি একটা ছেলে হয়ে আমার হাতটাকে এইভাবে চেপে ধরে রেখে দিয়েছো। অর্জুন কি করেছে, আমার হাতটাকে এবার ছেড়ে দিয়েছে। ভয় পেয়ে গেছে। অর্জুন তো এবার মেয়েটার প্রেমে পড়ে গেছে। অর্জুন আজকে হঠাৎ করে বলে, আমি পাণ্ডব বংশধারী, আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। মেয়েটা এবার অর্জুনের কথা শুনতেই মনে মনে চিন্তা করছে, মা যখন আমাকে ছোটবেলায় দুধ খাওয়াতে কোলে বসে, তখন এই অর্জুনের কথা আমার কাছে অনেক বলেছে। জানিস মা, অর্জুন হলো বড় বীর, অর্জুন হলো বড় যোদ্ধা, তার সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারে না, তার পানেতে ভীষ্ম হয়ে গেছে সরসজ্জা, নানান কথা চিন্তা করে। কিন্তু এই অর্জুনকে আজকে আমি যদি বিয়ে করতে পারি, যখন সামনে পেয়েছি, তাহলে সারাটা জীবনে কেউ মারতে পারবে না, সারাটা জীবন আমার হাতে শাখা থাকবে। হঠাৎ করে এবার ওই অর্জুন জিজ্ঞাসা কর, তোমার নাম কি? না বলো তোমার নামটা কি? মেয়েটা বলে, আপনি যে রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছেন, এই রাজ্যটার নাম হলো মণিপুর রাজ্য, আর এই মণিপুর রাজ্যের রাজা হলো চিত্রভানু, আর চিত্রভানুর একটি মাত্র কন্যা, নাম আমার চিত্রাঙ্গদা। তাহলে অর্জুনের চারটে স্ত্রীর নাম হয়ে গেল তো? চারটে হয়ে গেল তো নাকি? ও তিনটে হয়েছে, একটা বাকি আছে। তাহলে অর্জুন মা যেই শুনেছে চিত্রাঙ্গদা, মনে মনে বা চিন্তা করছে, তাহলে এই মেয়েটাকে এত সুন্দর দেখতে, নামটাও তো বেশ ভালো। হঠাৎ করে চিত্রাঙ্গদা বলে, এই যে আমি তোমার বিয়ে করতে চাই। অর্জুন এবার যেই বিয়ের কথা শুনেছে, মনে মনে এবার চিন্তা করছে যে আজকে আমার জীবন থেকে 10 বছর চলে গেছে, বনে বনে ঘুরে বেরিয়েছি, বনের ফল খেয়েছি, বনের জল খেয়েছি, তাহলে এই যখন একটা রাজার মেয়ে, এই যখন আমাকে যেচে বিয়ে করতে চাইছে, বিয়ে করলে আমার লাভ আছে, রাজ সিংহাসনে এবার আমি ঘুমাতে পারবো, রাজভোগ রাজমিষ্টি খেতে পারবো। 2 বছর হয়ে গেলে এই চিত্রাঙ্গদাকে ফেলে রেখে আমি হস্তিনাপুরে চলে যাব। আচ্ছা মা, চুক্তি করে কোনোদিন বিয়ে হয় যে আপনাকে আমার ভালো লেগেছে, আমি 1 বছরের জন্য বিয়ে করি? হয় না, বিয়েটা হলো সারা জীবনের জন্য। তাই আজকে অর্জুনে বলে উঠলো, ঠিক আছে আমি বিয়েতে রাজি। মা, এবার চিত্রাঙ্গদা অর্জুনের বিয়ে হচ্ছে, সবাই একটু উলুধ্বনি করুন আর একটু শঙ্খধ্বনি করুন। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ কি আনন্দ হইল দেখো, মায়ের জায়গাটার নাম কি? হ্যাঁ কি বলা? খালিপাড়া, খালিপাড়া। আজ কি আনন্দ হইল দেখো, খালিপাড়ার মাঝে হইল দেখো, খালিপাড়ার মাঝে আজ কি আনন্দ হইল দেখো, খালিপাড়ার মাঝে হইল দেখো, খালিপাড়ার মাঝে উলুধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, তারা হয় হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। কবির ভক্তগণে উলুধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, কবির ভক্তগণে কি আনন্দ হইল দেখো, মণিপুর মাঝে মণিপুর মাঝে আজ কি আনন্দ হইল দেখো, মণিপুর মাঝে কি আনন্দ হইল দেখো, মণিপুর মাঝে। তাহলে মা দেখবেন, বিয়ে বাড়িতে যখন বাড়িতে বিয়ে অনুষ্ঠান হয়, অনেক গান বাজনা হয়, তাই না?
ডিজে বাজে, অনেক হিন্দি গানও বাজে। তাহলে আজকে যখন চিত্রাঙ্গদা আর ওই অর্জুনের যখন আজকে বিয়ে হচ্ছে, ছাদনাতলায় যখন দুজনকে দাঁড় করিয়েছে না মা, আজকে দেখবে মেয়েরা ওই ছাদনাতলায় দাঁড়িয়ে একটু লজ্জা পেয়ে যায়, তাই না? বলবেন কেন? তাহলে মা পানটা কিসের জন্য ঢাকা দেয়? লজ্জা পায় না? লজ্জা পায়। কিন্তু মা অনেকে আছে দেখবেন পান না দিয়ে বড় করে ঘোমটা চাপা। এখনকার দিনে আর ঘোমটা আছে বাবা? হ্যাঁ, আগেকার দিনে আমার বয়স্ক মায়েরা সিঁথিতে চওড়া করে সিঁদুর পরতো। কারণটা কি মা? স্বামীটা বেশি দিন বাঁচবে বলে। কিন্তু এখনকার কলিযুগের মেয়েরা থাক আর বলবো না, মাগো একে তো মা সোজা রাস্তা দেখতে পায় না, হ্যাঁ সব বাইপাস ধরে যায়। হরি বল, সাইডে দিয়ে আবার সাঁটার চাপা। মা এখন নাকি আবার গুঁড়ো সিঁদুর পাওয়া যায়নি মা, বলো বলে নাকি আবার লিকুইড বেরিয়ে। হরি বল, কি নাম জানো? সিংহা। হ্যাঁ সিংহা। হরি বল, যে যা পারে করতে করে, বলা দরকার নেই মা। এখনকার দিনে ঘন্টা চাপা দেয় না, কিন্তু চিত্রাঙ্গদা আর অর্জুনকে যে ছাদনাতলায় দাঁড় করিয়েছে, চিত্রাঙ্গদা লজ্জা পেয়ে বড় করে ঘোমটা চাপা দিয়েছে। মাগো এই ঘোমটাটার নাম কি? হ্যাঁ, এই ঘোমটাটার নাম হলো লাজ ঘোমটা। তারপরে একটুখানি উঠলো, ওঠার পরে আগে দিত এই কানের গড়া পেরেক না কি গোঁজা থাকতো মা? কি গোঁজা থাকতো? ক্লিপ গোঁজা থাকতো, ক্লিপ ঘোমটা। তারপরে এখন মা সব অ্যারিস্টোকের সব ফ্যাশন। হরি বল, কিন্তু চিত্রাঙ্গদা বড় লজ্জা পেয়ে ঘোমটা চাপা দিয়েছে। কিন্তু চিত্রাঙ্গদা যেই ঘোমটাটা চাপা দিয়েছে, পাশে যারা ছিল লাজে রাঙা, লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদলে হবে আজ রাতে, মালা বদলে হবে আজ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদলে হবে আজ রাতে, মালা বদলে হবে আজ রাতে। বিয়ে হয়ে গেছে? ভালো মেয়ে পাওনি? কপাল খারাপ। হ্যাঁ ভেরি গুড। এখনো বিয়ে করেনি মা, বয়স অল্প তো হোক, সবেই 22 বছর বয়স। মাগো বিয়ে করেনি এখনো বেঁচে গেছে। কারণটা কি জানেন? কারণ বিয়ে করা মানে আজকে বউয়ের ঝাঁটার বাড়ি খাওয়া। বলবেন কেন? আমি প্রমাণ দেখে কথা বলছি না। বাবারা যখন বিয়ে করতে যায় মাথায় কি পড়ে যায়? টোপর পড়ে যায়। কিন্তু একটা কথা বলুন, যে টোপরের ওপর দিকে কি গোঁজা থাকে? কি গোঁজা থাকে মা? ঝাঁটা কাটি। তাহলে একটা কথা চিন্তা করুন, তুমি বিয়ে করতে যাচ্ছ মাথায় ঝাঁটা নিয়ে, তাহলে আজকে এই জন্য তো অনেক দাদার ভাগ্যে পড়ে বিয়ের পরে বউয়ের মুড়ো ঝাঁটা। টোপর মাথায় দিয়ে ছান্না পালাতে, चैतन्य महाप्रभु की, भक्त सेवा की, हृदय गौर हरि बोल हरि बोल।
তাহলে মা বিয়েটা হলো কার সাথে বিয়ে হলো? চিত্রাঙ্গদার অর্জুন। এবার বিয়েটা যেই মা হয়ে গেছে, অর্জুন কি করছে মা? প্রত্যেকটা দিন আজকে ওই স্বর্ণ পালঙ্কের উপরে শুয়ে আছে, মনে মনে চিন্তা করছে 10 বছর আমি কত কষ্ট পেয়েছি, 10 বছর আমি বনে বনে ঘুরেছি, বনে লতা পাতার মধ্যে শুয়েছি, কত পিঠেতে কাঁটা ফুটে গেছে, কিন্তু আজকে আমি বিয়ে করে বেশ ভালোই আছি। কেন স্বর্ণ পালঙ্কে ঘুমাতে পারছি, রাজার মেয়ে, রাজভোগ খাচ্ছি, রাজমিষ্টি খাচ্ছি, খাবারের কোনো অভাব নেই। কিন্তু এদিকে চিত্রাঙ্গদা প্রত্যেকটা দিন আজকে ওই রাতের বেলায় অর্জুনের শুধু চরণ দোকানার সেবা করতে থাকে। প্রত্যেকটা দিন আজকে চিত্রাঙ্গদা ওই রাতের অন্ধকারে অর্জুনের চরণ তলে বসে শুধু আজকে মনে মনে অর্জুনকে জানায়, স্বামী গো, আমি এমন একটা ভাগ্যবান মেয়ে, তোমার মতো একটা ছেলেকে আমি যে স্বামী রূপে পেয়েছি, আমার জীবনটা ধন্য। কারণটা কি? আজকে তোমাকে প্রত্যেকটা মানুষ চেনে, তোমাকে কোনো মানুষ আজকে মারতে পারবে না। আজকে আমি, তুমি যতদিন থাকবে ততদিন আমার হাতে শাখা থাকবে, মাথার সিঁদুর থাকবে। তাই চিত্রাঙ্গদা প্রত্যেকটা দিন আজকে রাতের অন্ধকারে ওই যত অর্জুন দিন গুনতে থাকছে, কিন্তু চিত্রাঙ্গদা তার তত আজকে স্বামীর প্রতি চরণ সেবাটা বেড়ে দিচ্ছে। আমার প্রাণ হৃদি ভূষণ হৃদয় আমার প্রাণ হৃদি ভূষণ চিত্রাঙ্গদা এইভাবে প্রত্যেকটা দিন রাতের অন্ধকারে শুধু অর্জুনের চরণ দোকানা সেবা করে। কিন্তু অর্জুনের এদিকে দিন গুনতে গুনতে তার জীবন থেকে হঠাৎ করে 2 বৎসর চলে যায়। অর্জুন এবার চিন্তা করছে, আমার জীবন থেকে 12টা বৎসর তো চলে গেল, তাহলে এবার তো আমাকে হস্তিনাপুরে চলে যেতে হবে।
তাই 12টা বৎসর পরে একদিন রাতের বেলায় চিত্রাঙ্গদাকে বলে উঠল, চিত্রাঙ্গদা, তুমি আমাকে ভালোবাসো? বলো না তুমি আমাকে ভালোবাসো? চিত্রাঙ্গদা বলে উঠলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। অর্জুন বলে উঠলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? চিত্রাঙ্গদা বললো, ভালোবাসা কোনোদিনকে মেপে বোঝানো যায় মা? ভালোবাসা যদি মেপে বোঝানো যায় তাহলে হয়তো বলা যেত যে আপনাকে আমি 1 কেজি ভালোবাসি, আপনাকে আমি 5 কেজি ভালোবাসি, কিন্তু ভালোবাসা কোনোদিন আজকে দাড়ি পাল্লায় মাপা যায় না। স্বামী, আজকে আমি তোমাকে কতটা ভালোবাসি এটা আমাকে বলতে পারবো না, কিন্তু কোনো মানুষ যদি বলে আজকে তোমার স্বামীর জন্য জ্বলন্ত আগুনের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে হবে, আমি সেটাও করতে রাজি আছি। কেউ যদি বলে তোমার স্বামীর জন্য 1 বাটি কালকর 20 তোমায় খেতে হবে, সেটাও করতে রাজি আছি। কিন্তু আজকে তুমি আমাকে ভালোবাসার কথা বলছো কেন? অর্জুন বলে বললো, চিত্রাঙ্গদা, আমি আজকে তোমাকে সব কথা বলতে চাই। আমি 12 বৎসর বনবাসী হয়েছিলাম, 10 বৎসর পরে আজকে তোমার সঙ্গে আমার পরিচয় হয়। 2 বৎসর আজকে কেটে গেল আমার জীবন থেকে, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তাই আমার একটা হস্তিনাপুর বলে রাজ্য আছে, সেই রাজ্যের মধ্যে আমার একটা পরিবার আছে। মাগো দেখবেন বিয়ের পরে মেয়েদের আজকে দুর্বল বস্তু কোনটা বলুন তো? বিয়ের পরে মেয়েদের দুর্বল বস্তু হলো একমাত্র হাতের শাখা, মাথার সিঁদুর। এই 2 টাকা মাথার সিঁদুরের যে কত মূল্য, এখনকার দিনে কলিযুগের মেয়ে অনেক দিতে জানে না। এই 2 টাকা মাথার সিঁদুরের জন্য একটা মেয়েটাকে একটা মা হতে পারে, এই 2 টাকা মাথার সিঁদুরের জন্য একটা মেয়ে থেকে একটা জননী হতে পারে, এই 2 টাকা মাথার সিঁদুরের জন্য একটা মেয়ে থেকে একটা অর্ধাঙ্গিনী হতে পারে, এই 2 টাকা মাথার সিঁদুরের জন্য একটা মেয়ে থেকে একটা স্ত্রী হতে পারে। আজ একটা কথা বলে যায় না, কোনোদিন আপনার স্মৃতিতে হাত রেখে দিব্যি করবেন না, কোনোদিন আপনার সন্তানের মাথায় হাত রেখে কোনো দিনের জন্য দিব্যি করতে যাবেন না। কারণ শাস্ত্রের বিধান, যেদিনকে আপনি আপনার এইভাবে দিব্যি করবেন সেই দিব্যির ফল আপনাকে একদিন পেতে হবেই হবে। অর্জুন সেটা বুঝে গেছে। আজকে আমার তো 12টা বৎসর হয়ে গেল, চিত্রাঙ্গদাকে যে পরিত্যাগ করে চলে যাব, কিন্তু চিত্রাঙ্গদার কাছে কি বলে যাব? হঠাৎ করে বলে বললো, চিত্রাঙ্গদা, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে তুমি একটা কথা দাও, তোমার স্মৃতিতে হাত রেখে আমি যেটা বলবো তুমি সেটা শুনবে। চিত্রাঙ্গদা বুঝতেই পারছে না যে অর্জুন আজকে পরিত্যাগ করে চলে যাবে। তাই চিত্রাঙ্গদা বলে বললো, স্বামী গো, আজকে তুমি আমাকে পরিত্যাগ করে যদি চলে যাও সেটা আমি জানি না, তুমি কিসের জন্য বলতে আমি সেটাও জানি না। আমি স্মৃতিতে হাত রেখে কথা দিচ্ছি, তুমি যেটা বলবে আমি সেটা পালন করব। যেই দিব্যি করে দিল, অর্জুন বলে বলল, হস্তিনাপুরে আমার একটা স্ত্রী আছে যার নাম হলো দ্রৌপদী। চিত্রাঙ্গদা শুনে বলে, ভালো, তোমার যদি কোনো স্ত্রী থাকে, তোমার তাকে ভালো লেগেছে সেই জন্য তুমি তাকে বিয়ে করেছো, তার তাকে তোমাকে ভালো লেগেছে সেই জন্য তোমার বিয়ে করেছে। আজকে আমি তোমাকে ভালোবেসে কি আমি তোমাকে বিয়ে করেছি? তোমার পরিবারে আমাকে নিয়ে চলো। তোমার যদি কোনো স্ত্রী থাকে, সেই স্ত্রীকে আমি দিদির আসনে বসিয়ে রাখবো, সংসারে কোনো কাজ করতে দেবো না, সর্বস্ব কাজ আমি করে যাবো। অর্জুন বলে বললো, না, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবে না? কারণ তুমি হলে একটা নীচ জাতির মেয়ে। বাড়িতে যদি কোনো একটা মানুষ এসে যান, আপনি যদি তাকে খেতে নাও দেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি তার জাত তুলে কথা বলেন, আপনাকে সে কিন্তু ছেড়ে কথা বলবেন। কারণটা কি? আমাদের কোনো অধিকার নেই একটা মানুষের জাত তুলে কথা বলা, কোনো অধিকার নেই আমার জাত তুলে কথা বলা। কিন্তু স্বামী, আজকে তুমি আমার স্বামী, তুমি আমার প্রতি দেবতা। আজকে যদি তোমার জায়গায় অন্য কোনো ছেলে থাকতো, সে যদি আমার জাত তুলে কথা বলতো, তার টেনে জিভটাকে ছিঁড়ে ফেলে দিতাম। কিন্তু তুমি আজকে আমাকে পরিত্যাগ করে চলে যাবে, স্বপ্নে কোনোদিন ভাবতে পারিনি। 2 বছর আগে তুমি আমাকে বিয়ে করেছিলে, 2 বছর আগে কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? বলো আজকে কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? 2 বছর আগে তুমি যখন আমাকে বিয়ে করলে তখন আমাকে তুমি না বলে দিতে পারতে। এইভাবে আমার জীবনটাকে নিয়ে তুমি ছিঁড়ে মেরে ফেললে।
এইভাবে আমার জীবনটাকে তুমি সারাটা জীবন জন্য খেলনা জলে মেরে দিলে। এইভাবে আমার সারাটা জীবন শুধু চোখে জল দিয়ে কাঁদতে হবে। কিসের জন্য স্বামী? তোমার লজ্জা করছে না? আজকে আমি পাড়ার মধ্যে কত গর্ব করে বলি আমি যে স্বামীটাকে বিয়ে করেছি, সে ছেলেটাকে পাড়ার মধ্যে অনেক নাম আছে। কিন্তু আজকে যদি তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাও, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আরে তোর স্বামী কোথায়, আমি তো পরিচয় দিতে পারবো না। কিন্তু আজকে তুমি আমাকে কাঁদিয়ে এইভাবে চলে যাবে, আজকে তুমি আমাকে এইভাবে ছেড়ে দিকে চলে যাবে, কিন্তু কিসের জন্য যাবে? বলো না কিসের জন্য যাবে? আমাকে নিয়ে চলো না, আমাকে তোমার সংসারে দাসী করে রাখবে। আমি তোমার কাছে কোনোদিন কিছু আবদার করবো না, আমাকে তোমার সংসারে দাসী করে রাখবে। বলো তাই চিত্রাম বাধা ভোর হতে চলল, তোমার চোখের জল দিয়ে আজকে আমাকে তুমি আটকে রাখতে পারবে না। আজকে অন্ধকার থাকতে থাকতে আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব। চিত্রাম বাধা ছিল চোখের জলে কাঁদছে, কিন্তু আজকে অর্জুন বলে উঠলো চিত্রাম বাধা আজকে যে আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে, এই রাত্রির কথা তুমি যদি সকালবেলায় কারো কাছে প্রকাশ করো, তাহলে আমি যেখানেই থাকি না কেন আগামী 3 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। কিন্তু আজকে এই রাত্রির কথা তুমি যদি যতদিন গোপনে রাখবে, ততদিন আমার পরিচয় তুমি বেঁচে থাকবে, আমার পরিচয়ে হাতে শাখা থাকবে, মাথার সিঁদুর থাকবে। শুনে যাচ্ছে না ফোটাতে স্বামীটাকে চলে যাচ্ছে গো। মেয়েদের কাছে একটা সম্বল হলো স্বামী। দেখবেন না কোনো মেয়ে যখন আজকে বিয়ে হয় না, আজকে তার বাবা মার কাছে সবাইকে আবদার করতে পারে, কিন্তু বিয়ের পরে আজকে প্রত্যেকটা মেয়ে শুধু মনের আবদার গুলো লাগবে একমাত্র তার স্বামীর কাছে। তাই আজকে চিত্রাঙ্গদা দিয়ে চোখের জলে কাঁদছে। ভোর হতে চলল, অন্ধকার থাকতে থাকতে অর্জুন আজকে যেই চলে গেল, আমার প্রাণ স্বামী চলে গেল। ও চলে গেল আমার প্রাণ স্বামী চলে গেল। ও সজনী আমার প্রাণ স্বামী চলে গেল। অর্জুন চলে গেল, কিন্তু কথায় আছে মা পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তত কোনো গর্ভবতী মহিলা হাজার বস্তু দিয়ে তার গর্ভটাকে ঢেকে রাখতে পারে না। চিত্রাঙ্গদা কিছুদিন যাবার পরে ফুটফুটে সন্তানের জন্ম দিল। বীর অর্জুনের সন্তান বলে ছেলেটার নাম দেওয়া হয়েছিল মহাবীর বজ্রবাহন। এই অর্জুনের ছেলে বজ্রবাহন যে আজকে বাবাকে হত্যা করেছিল। এবার ঘটনাটা শুনুন কিসের কারণে করেছিল। বজ্রবাহন আজকে জন্মের পর থেকে
কৃষ্ণকে ছাড়া কাউকে চেনে না, কৃষ্ণকে ছাড়া যে কাউকে জানে না। আজকে যখন আজকে বড় হচ্ছে, 20টা যখন বছর বয়স হয়েছিল, ওই বজ্রমোহনে যখন ওই খেলার মাঠে খেলতে যায়, 20 বছরের বজ্রমোহন খেলার মাঠে খেলতে গিয়ে শুধু লক্ষ্য করে, আজকে আমার বন্ধুদের প্রত্যেকের বাবা আছে, প্রত্যেকের ছেলের বাবাগুলো আজকে খেলা শেষ হয়ে গেলে আসে। আজকে যখন খেলার মাঠে এসে ওই ছেলেগুলোর বাবারা আমার ওই বন্ধুদেরকে নিয়ে যায়, কিন্তু কিন্তু আমার আমার জন্মদাতা বাবা কোথায়? আচ্ছা, বাবুর ছেলের মেয়ের গান শুনে আজকে সন্তুষ্ট হয়ে 100 টাকা। শ্রী গুরু প্রেমানন্দ গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, নামটাই জানি না, ঠিক আছে, নামটাই জানি না। দাদা একটা প্রশ্ন রেখেছে, বলছে বেটা ছেলেরা কি পাপ করলে তাদের বউরা মরে যায়? ঠিক আছে দাদা, আমি যখন লীলা কীর্তন সেতে বাসায় যাবো, আপনি যাবেন, আমি উত্তরটা দিয়ে দেবো। কি হরি বল, যাই হোক মা, তাহলে কোথায় ছিলাম? বজ্রমোহনের এবার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, 20টা বছর বয়স হয়েছে, যে আমার বন্ধুদের প্রত্যেকের বাবা আছে, জন্মের পর থেকে আমার বাবাকে তো আমি দেখতে পেলাম। আগে যখন 20টা বছর বয়স, বজ্রমোহন মায়ের কাছে ছুটে গিয়ে বলছে, মা ও মা, আজকে তোমাকে একটা প্রশ্ন করব, বলো বাবা। আজকে একটা কথা বলি, তুমি আমাকে কত আদর দিয়েছো, তুমি আমাকে কত ভালোবেসেছো, কত আমাকে মায়া মমতা দিয়েছো। আজকে এইভাবে তুমি আমাকে যখন মানুষ করেছো, একটা কথা বলি, আজকে তুমি আমার কথাটা রাখবে, বলো বাবা। বজ্রমোহন মাকে প্রশ্ন করার আগেই মাকে জড়িয়ে ধরে আদর করছে। মায়া মমতা দিয়ে করিলি পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যতন। মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে দিলে কত যে যতন মা, কত যে যতন। মায়া মমতা দিয়ে করিলি পালন, আদরে সোহাগে দিলে যতনে যতন মা, কত যে যতন। মায়া করিলে পালন, আদরে সোহাগে কত যে যতন, কত যে যতন। আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, আজি তোমার কত স্বপ্ন, কত তোমারি পৃথিবীতে আসা,
জনম জনম ধরে তোমারই কোলে আবার যেন আসি তোমার ডাকি মা বলে মা ডাকি মা বলে জনম জনম ধরে তোমারই কোলে আবার যেন আসি গো ডাকি মা বলে মা ডাকি মা বলে আজি আমি অসহায় মা আজি আমি অসহায় মা আজি আমি অসহায় মা আজি আমি অসহায় মা আমি বড় একা। তোমারই করুণাতে পৃথিবীতে আসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। ভগবান কি কথা বলছিস তুই? তুই আজকে কেন আজকে অসহায় হয়ে গেছে? আমি তো আছি না মা, আজকে আমার মনে হচ্ছে আমি বড় অসহায়। কেন অসহায়? আরে খেলার মাঠে আমার বন্ধুদের প্রত্যেকের বাবা আছে, কিন্তু জন্মের পর থেকে আমার বাবাকে কোনোদিন দেখতে পাচ্ছি না। আমার বাবা বলো, বলো আমার বাবা বলো। যদি না বলো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাবো। যেই বলে তোমার চলে যাব, চিত্তাঙ্গদা মনে মনে চিন্তা করছে আমি যদি আমার স্বামীর কথাটা বলে দিই তাহলে আমার স্বামী যেখানেই থাকুক না কেন 3 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তাই নিজের হাতের শাখাকে অক্ষয় রাখতে আজ যে ওই চিত্তাঙ্গদা বলে বলল, ভগ্র তোর জন্মদাতা পিতাকে একমাত্র কৃষ্ণই জানে তোর জন্মদাতা পিতা কোথায়। বগ্রবাহন ছুটে গেল কৃষ্ণের কাছে। এখন কৃষ্ণের কাছে গিয়ে তার চরণ দুখানি জড়িয়ে ধরেছে। কেন মা? যাকে ধরলে জগতে সবাইকে ধরা হয়ে যায়, যাকে ছাড়লে জগতে সবকিছু ছেড়ে চলে যায়, সেটাকে একমাত্র অনাদি আদি কৃষ্ণ। কৃষ্ণের চরণে জল দিলে 33 কোটি দেবদেবীর চরণে জল দিতে লাগে না, ও 33 কোটি দেবদেবীর চরণে আপনা হতেই জল চলে যায়। কৃষ্ণের চরণে প্রণাম করলে আলাদা করে অন্যান্য দেবদেবীর চরণে প্রণাম করতে লাগে না, ও আপনা হতে আপনার প্রণাম ওই 33 কোটি দেবদেবীর চরণে চলে যায়। তাই বঙ্গবাহন সেটা বুঝে গেছে। কৃষ্ণের চরণ দোকানে জড়িয়ে ধরে বলে বলল, ও আজকে তুমি প্রত্যেকটা মানুষের অন্তরের কথা বুঝতে পারো। আজকে আমি একটা কথা বলছি, যদি আমার বাবার পরিচয় না বলো তাহলে আজকে আমি দরজা বন্ধ করলাম। আজকে তোমার এই ঘর থেকে আমি কোনোদিনের জন্য বেরোবো না। কৃষ্ণ চিন্তা করছে, ভগ্র আমি অনেকদিন ধরে চেষ্টা করছি তোর বাবাকে আমি তোর কাছে কি করে নিয়ে যাব, কিন্তু আজকে যখন তুই ডেকেছিস, আজকে আমার পথটা তৈরি করে দিলে, সেই কাজে একটু অপেক্ষা কর, তোর বাবাকে আমি তোর কাছে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ এবার একটা পরিকল্পনা করছে। কেমন করে জানেন? যে আমি যদি যুধিষ্ঠির অন্তরের মধ্যে ঢুকিয়ে দিই অশ্বমের যজ্ঞ করতে হবে। অশ্বমের যজ্ঞ মানে অশ্ব দিয়ে যজ্ঞ হবে। সেই অশ্বটাকে যুধিষ্ঠির পূজা অর্চনা করে ছেড়ে দেবেন, আর ওই অশ্বটাকে ঘুরতে ঘুরতে মায়া জাল বিস্তার করে মণিপুর রাজ্যে পাঠাবো। মণিপুর রাজ্যে অশ্বটা যাওয়া মাত্রই বগ্রবাহন অশ্বটাকে দেখতে পেয়ে ধরে রেখে দেবে। যুধিষ্ঠির খবর পেলে অর্জুনকে পাঠাবে, অর্জুন বগ্রবাহনের সঙ্গে যুদ্ধ করে অশ্বটাকে ফিরিয়ে নিয়ে আসবে। পরিকল্পনা করে নিল। তাই যুধিষ্ঠির আজকে যে অশ্বমের যজ্ঞ শুরু করলো, হঠাৎ করে অশ্বটাকে পূজা অর্চনা করে ছেড়ে দিল। মণিপুর রাজ্যে এসে দাঁড়িয়ে, যেই মণিপুর রাজ্যে এসে দাঁড়িয়েছে হঠাৎ করে বগ্রবাহন পায়, আর ওখানে একটা ঘোড়া, আরে ওইটা একটা ঘোড়া দেখা যাচ্ছে। বগ্রবাহন বাইরে বেরোতে আজকে সুন্দর একটা অশ্বকে দেখা মাত্রই তার রাজ্যের মধ্যে বেঁধে রেখেছে।
মাগো বেঁধে রেখে দিয়ে ছুটে গেছে মায়ের কাছে। ওমা মা, মাগো শোনো না, আমাদের রাজ্যের মধ্যে একটা অশ্ব ঘোরাফেরা করছিল, আমি তাকে বেঁধে রেখে দিয়েছি। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। না মা ভালো করিনি, অশ্বের গায়ে কি সব জয় পতাকা লেখা ছিল। কি লেখা ছিল? প্রথমে মা লেখা ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। বলে কানে শুনেছি কোনো রাজা টাজা হবে। তারপরে মা লেখা আছে ভীমসেন, বলে ওরই হয়তো ভাইটাই হবে। তারপরে মা লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মনে পড়ে গেল চিত্তন কথা, সেই 20 বছর আগেকার কথা। স্বামী নামে পরিত্যাগ করে চলে গেছে, আজও পর্যন্ত জানে না আমার সন্তান জন্মদাতা পিতা কোথায়। বগ্র, আমি তোকে আদেশ করছি, এই মুহূর্তে তুই অশ্বটাকে ছেড়ে দে। তুই অর্জুনকে চিনিস না, তুই অর্জুনকে জানিস না। অর্জুন হলো বড় বীর, অর্জুন হলো বড় যোদ্ধা। সে যদি জানতে পারে আজকে তুই তার যজ্ঞের অশ্বটাকে ধরেছিস, অর্জুন এই জায়গায় এসে তোর সঙ্গে যুদ্ধ করলে তোকে যে অর্জুন মেরে দেবে। আচ্ছা হ্যাঁ, আমি যখন যুধিষ্ঠির কথা বললাম তোমার কিছু হলো না? আমি যখন ভীমের কথা বললাম তোমার কিছু হলো না? তাহলে যে অর্জুনের কথা বলতে তুমি তো রেগে গেলে কেন? তবে কি জানবো আমার জন্মের আগে থাকতে অর্জুনকে তুমি চিনতে? তবে কি জানবো আমার জন্মের আগে থাকতে অর্জুনকে তুমি জানতে? বলো এই অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? যদি না বলো সারা জীবনের জন্য তোমাকে পরিত্যাগ করে আমি চলে যাবো। চিত্রাঙ্গদা বলে উঠল, বগ্র আমি বলতে পারবো না তোর পিতার কথা। মা, আমি কিন্তু একটা বারের জন্য আমার বাবার কথা জিজ্ঞাসা করিনি। আমি বলেছি অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? মানে বগ্রমোহন কি করেছে, চিত্রাঙ্গদাকে এত জালে জড়িয়ে দিয়েছে স্যার, বেরোতেই পারছে। চিত্রাঙ্গদা এবার কি করবে? মা, আমার তাহলে জন্মদাতা বাবাকে দ্বিতীয় খণ্ড বলতো। তুমি কেন বললে যে আমার বাবার কথা বলবে? বলো আমার বাবাকে। যদি না বলো আমি চলে যাব। চিত্রাঙ্গদা চিন্তা করছে 20 বছর আগে স্বামীটা চলে গেছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি। তাহলে আজকে যদি আমার সন্তানটা চলে যাবে তাহলে বাঁচবো কাকে নিয়ে? স্বামীটা চলে গেছে, আমি যখন তার বাবার কথা বলেই দিয়েছি, আজকে আমার সাজার মান করবো না, সাজার আমি কথা ছেড়ে দিলাম। আজকে স্বামীর কথা ছেড়ে দিলাম, সন্তানকে ছাড়বো না। তাই সন্তানকে কাছে রাখতে গিয়ে চিত্রাঙ্গদা বলে উঠল, বগ্র তোর জন্মদাতা পিতার অন্য কেউ নয়, তোর জন্মদাতা পিতা হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। যুধিষ্ঠির খবর পেয়ে গেল মণিপুর রাজ্যের রাজা অশ্বটাকে ধরে রেখে দিয়েছে। যুধিষ্ঠির হঠাৎ, হ্যাঁ তোকে বলছি এখানে না, এখানে। যুধিষ্ঠির কি করেছে, অর্জুনকে ডেকেছে। অর্জুনকে ডেকে বলে, অর্জুন মণিপুর রাজ্যে চলে যায়। মণিপুর রাজ্যের রাজা অশ্বটাকে ধরে রেখে দিয়েছে, সেই জায়গায় গিয়ে যুদ্ধ করে অশ্বটাকে ফিরিয়ে নিয়ে আসে। এখন যেই বলেছে না ফিরিয়ে নিয়ে আসবি, অর্জুন এবার ছুটে গেছে কৃষ্ণের কাছে। কেন? অর্জুন তো কৃষ্ণকে ছাড়া একটা পাও চলতে পারে না। হঠাৎ করে কৃষ্ণকে বলে, ও সকাল চলো না, দাদা বলেছে আমাকে একটা জায়গায় যুদ্ধ করতে যেতে হবে, কিন্তু তুমি যদি আমার সঙ্গে না থাকো আমার একটু ভালো লাগে না, আমি চলো না। কৃষ্ণ চিন্তা করছে, চলো এবার সেই জায়গায়। আমি তো এই জন্যই আছি, তোমার তো মৃত্যু দেবো বলেই আমি এতদিন ধরে দিন গুনছিলাম। এবারে কৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে মায়াজাল বিস্তার করে, মানে পুরোনো স্মৃতিগুলো সব ভুলিয়ে দিয়েছে। 20 বছর আগে যে মণিপুর রাজ্যে এসেছিল ও ঘটনা সব ভুলিয়ে দিয়েছে। হঠাৎ করে রথে করে ওই মণিপুর রাজ্যে এসে দাঁড়িয়ে কেউ একজন বলে উঠল, এখানের মধ্যে বগ্রমোহন কি আছে? না বলছি এখানের মধ্যে বগ্রমোহন, এই যে বাবা এখন বাইরে যা, তুমি কি ডাকছো বাইরে যাবে? বগ্রমোহন বাইরে বেরিয়েছে। যেই বাইরে বেরিয়েছে হঠাৎ করে একটা ছেলে বলে, এটাকে মণিপুর রাজ্য? বলে হ্যাঁ। আপনি কি রাজ্যের রাজা? বলে হ্যাঁ। আপনি কি অশ্বটাকে ধরেছেন? বলে হ্যাঁ। সেই অশ্বটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে তৃতীয় পাণ্ডব অর্জুন। বগ্রমোহনেরা ছুটে গেছে মায়ের কাছে, মা ও মা, মা আর কাঁদতে হবে না, বাবা ফিরে এসেছে। আবার তুমি কাঁদছো? সারাটা জীবন তুমি কাঁদবে?
20টা বছর ধরে কাজ আমি সব দেখে গেছি। রাতের অন্ধকারে যখন আমরা দুজনে একই বিছানায় শুয়ে থাকি, পাশ ফিরে তুমি বালিশের রাস্তাতে বন্ধে বন্ধে কেঁদেছ, আমি প্রত্যেকটা দিন দেখে গেছি। আজকে বাবা চলে এলো, এর জন্য চোখের জলটা মোছো। হ্যাঁ বলছি, চোখের জলটা মোছো। ভালো দেখে একটা শাড়ি পরে না। বাবা যেটা খেতে ভালোবাসে, ভালো মন্দ রান্না করো, আমি যাচ্ছি বাবাকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু চিন্তার মতো মনে বললো, আরে বাবা তুই যে তোর বাবার কাছে যাবি, জন্মের পর থেকে তোর বাবা তো তোকে দেখেন না, তোকে তো চিনতে পারবে না। তাহলে একটা কথা বলি, শোন, রথ দাঁড়িয়ে থাকবে, রথের সামনে ভগবান থাকবে। প্রথমে কৃষ্ণের চরণে প্রণাম করবে, তার পেছনে দেখবি ছাতার মধ্যে নিচে বসে থাকবে তোর বাবা দ্বিতীয় পাণ্ডব অর্জুন। কৃষ্ণের চরণ ছেড়ে দিয়ে তোর বাবার চরণে প্রণাম করবে, তোর কথা বলবি, যদি না চিনতে পারে, যদি না চিনতে পারে আমার কথা বলবি, তোমার কথা বললেও যদি না চিনতে পারে, ও এটা একটা ব্যাপার। তাহলে তাহলে এই মালাটাকে দেখাবি, মালা, মালা দেখালে চিনতে পারবে। হ্যাঁ, 20 বছর আগে এই মালা তোর বাবা আমার গলাতে পরিয়ে দিয়েছিল। ঠিক আছে মা, আমি আসছি, তুমি আশীর্বাদ করো, ভালো কাপড় পরে নাও, আর ভালো মন্দ রান্না করো, বাবাকে আমি ফিরিয়ে নিয়ে আসছি। ওগুলো কি করলো, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যেই রথের সামনে দাঁড়িয়েছে, হঠাৎ করে লক্ষ্য করে গেল কৃষ্ণের দিকে। কৃষ্ণের চরণে এবার হাতটা রেখেছে। কতদিন পরে আমি পেলাম প্রভুর চরণ, ধন্য হলো আমার এমন প্রাণ, ধন্য হলো এ জীবন। কতদিন পরে আমি পেলাম প্রভু, ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন। কৃষ্ণের কাছ থেকে হাতটা সরিয়ে নিয়ে এবার অর্জুনের চরণে হাত রেখে, অর্জুনের চরণে কতদিন কত কেঁদেছি গো নয়ন জলে, কোনো একদিন পাবো দেখা, আশা ছিল যে মনে। কতদিন কত কোনো একদিন পাবো দেখা। কতদিন কতরা দেখি গোলয় কোনো একদিন পাবো দেখা, আশা ছিল এমন। লাভ নেই, জোর করে মুখে দেখবেন দাদা, না গানে বন্ধ করে দিচ্ছি। আমাকে এটাও বলে গেল, আপনি যদি প্রশ্ন করতে না দেন আমি খেতে দেবো না, প্লাস আমার গালটা জোর করে টিপে দিয়ে গেল, আমি করবো না। হ্যালো, ও আমাদেরই এক সদস্য, যাই হোক, বললো যে আমার